আমার গানের মালা কারে করিব দান, আমি করিব কারে দান। আমার গানের মালা আমি করিব কারে দান। কারের নিচে দাগ দেন, কারের নিচে দাগ দেন। কতক্ষণ লিখছে? সবাই লিখতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর লেখেন, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে কোন কারক হয় তাকে কোন কারক বলে? আরে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? চারবার কয়ে বলাইলাম, তারপরে কয় কি কয়? দেখছেন সবাই? ভাইয়া আমি বুঝতেছি না, মাত্র আসলাম তো। কিডা কিডা রে? সুবর্ণা। তুই না বুঝ, লুঙ্গি বেচায় তো দেরি হয়েছে কাতর। লুঙ্গি বেচতে বেচতে কি ক্লাসের কথা মন নাই না? ভাইয়া আচ্ছা, আমরা পরীক্ষা তো। সুবর্ণ ইসলাম, আমরা হচ্ছে গত ক্লাসে যেই কয়েকটা কারক পড়াইছিলাম তিনটা, সেই কারক গুলার অনুশীলন দিচ্ছি। হ্যাঁ, যে আপনারা কারক গুলো, এই কাটা বই খুলছস রে, ওই বই খুলতেছস কে সাথী? তুই বই খুলেই যদি লেহস তাহলে হচ্ছে আমি তোরে দিলাম কি লিগা? তা তো বাইতি পড়তে তুই শুননি জানি কোন হানের। বুঝলাম না। তারপরে লেখেন বশিরকে যেতে হবে, বশিরকে যেতে হবে, বশিরকে যেতে হবে। এ সবাই ভিডিও অন কর, তোকে বুঝে লেছি, তোকে সমস্যা আছে। বশিরকে যেতে হবে, বশিরকে যেতে হবে। বশিরের নিচে দাগ, বশিরের নিচে দাগ। বশিরকে যেতে হবে, বশিরের নিচে দাগ। তারপরে ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে। কথা কয় না, দেখছো? জি ঘোড়ায় স্যার। গাড়ি টানে, গাড়ির নিচে দাগ দাও। তারপর সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, চাঁদার নিচে দাগ দাও। সমিতিতে চাঁদা দাও, চাঁদার নিচে দাগ দাও। এ সুরের গোষ্ঠী, সবচেয়ে ভিডিও অন কর, অন কর। তোরা পরে কি না কি খুইলা খুইলা দেহস, পরে একটা সমস্যা আছে। নাহলে সাথী ভিডিও অন করে ও বই খুলতেছে, আমি কিন্তু এখনো দেখতেছি বইটা পরে সান্দির উপরে রাখছে। কি রে ভাই, ওই যেমন ভিডিও অফ করে রাখছে সাথী। তোরা মানুষ, হ্যাঁ? সমিতিতে চাঁদা দাও, লেখছো? জি স্যার। আচ্ছা, তারপরে লেখো, তারপরে লেখো এই যে সুবর্ণা ইসলাম কামিং টু দি প্যাভিলিয়ন, সমস্যা নেই, আমরা দেখি নাই, ঠিক আছে। তারপরে লেখো, তারপরে লেখো হচ্ছে ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র। সেই অস্ত্রের নিচে দাগ দাও। ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, সেই অস্ত্রের নিচে দাগ দাও। তারপর অনেক কষ্টে একটি ভগ্ন যষ্টি পেলাম, অনেক কষ্টে একটি ভগ্ন যষ্টি পেলাম। অনেক কষ্টে একটি ভগ্ন যষ্টি পেলাম, যষ্টির নিচে দাগ। যষ্টি, যষ্টি মানে লাঠি। স্যার একটু এর আগেটা একটু বলেন, এটার আগেটা একটু বলেন এবার। ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, বুঝি নাই। ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র, ফিরে দাও আমাকে শেষ তো কিসের নিচে দাগ দিতে হবে? সেই অস্ত্রের নিচে দাগ। অস্ত্র।
তারপর অনেক আচ্ছা, ঠিক কষ্টে একটি ভগ্ন যষ্ঠি পেলাম, অনেক কষ্টে একটি ভগ্ন যষ্ঠি পেলাম, যষ্ঠির নিচে দাগ। সবাইকে সময় দেওয়া হলো 7 মিনিট, দ্রুত। কেউ যদি বই, খাতা, পেন্সিল, গাইড, ডিকশনারি কিছু যদি খুইলা থাকেন খবর আছে, আখিরাতে ঠেয়া থাকবি, কয়ে দিলাম। সুবর্ণা, তুই বই খুলছিস কে? স্যার এবার কি অ্যান্সার লেখা শুরু করবো? হ্যাঁ, অ্যান্সারের ভাইয়া জন্য তো 7 মিনিট সময় দিলাম। বই খুলিচ্ছা, বই খুলিচ্ছা। বই খুলি আমি নাই। আমি না দেখি, আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে, বুঝিস। স্যার এবার অ্যান্সার লেখা শুরু করবো? অ্যান্সার লেখা তো আম্মা জান, আমি 7 মিনিট সময় দিছি অ্যান্সার লিখতে, আম্মা জান। আল্লাহ কোন শুনুন। ভাইয়া আগের গুলা কি করব, আগের গুলা তো লেখা নাই। বই খুলিনি, কামরুন আর সুমাইয়া, তুই খুললি মাইর দেব, বুঝিস। স্যার কেউ বই খুলে নাই, আপনি যতটুকু পড়াইছেন অতটুকুই। ও, কেউ বই খুলে নাই। তোমরা হচ্ছে 7 মিনিট পরে হচ্ছে কি আমি আসতেছি, ঠিক আছে? সুবর্ণা, ক্যামেরা অফ করছো কেন? এই ভাইয়া নাই, ক্যামেরা অফ করব না তো কি করব? আগের গুলা তো আমার লেখা নাই, এখন কি করি? লাইট বন্ধ করে তোরা যে সুবর্ণায় আর অন্য বেটি মিলা গপ্প শুরু করছস, এটা কিন্তু আমি ঠিকই শুনছি। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। ভাইয়া ওই যে জগতে কীর্তিমান হয় সাধনা, এরপর এর আগে যেগুলা বলছেন ওগুলা তো নাই আমার কাছে, একটু বলবেন? পরে লিখিস, কে বলছো এটা পরে লিখো।
আর 3 মিনিট সময় আছে, আর 3 মিনিট। সবার টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। প্রথমটা বলো, প্রথমে কি বলছিলাম? প্রথম যে প্রশ্নটা ছিল, সে প্রথম প্রশ্নটা কি ছিল? দুধ ছিল মঙ্গলার, দোহাইছে প্রসন্ন। দুধ ছিল মঙ্গলার, দোহাইছে কে? প্রসন্ন। প্রসন্ন। আচ্ছা ঠিক আছে, কার নিচে দাগ ছিল? মঙ্গলার আর প্রসন্ন। মঙ্গলার আর প্রসন্ন। বলো এটা কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, প্রসন্ন আর হচ্ছে মঙ্গলার কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। বাকিগুলা কি বলো? কর্তৃকারক বাদে অন্য কোনো কারক হবে? স্যার এটা তো আমি প্রযোজক ক্রিয়া রেখছি যে দুইটি একজন কর্তা মানে দুটি কর্তা যদি দুটি ভিন্ন কাজ করায় তাহলে এটা আগে পড়াইছিলেন না আগের ক্লাসে? দুইটি কর্তা ভিন্ন কাজ করে মানে? এই যে এরকম বলছি দুইটি কর্তা যখন একই কাজ করবে তখন তাকে বলবে নিজে না করে অন্যকে দিয়ে করায়, ওটা প্রযোজক কর্তা। তো এনে নিজে না করে অন্য দিকে দিয়ে কে করাইছে? শিক্ষক ছাত্র। এটা স্যার এটা কি বলছিলেন? আমি তো এইটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি যে দুধ ছিল মঙ্গলার, দোহাইছে প্রসন্ন। আমার প্রশ্ন ছিল এইটা। এটা শিক্ষক ছাত্র তো এখন আসেনি। হ্যালো, বলছে দুধ ছিল মঙ্গলার, দোহাইছে প্রসন্ন। এখানে দুধটা কার? মঙ্গলার। মঙ্গলার দুধ। তাইলে হচ্ছে মঙ্গলা কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। আর হচ্ছে প্রযোজক কর্তা কে বলছে? প্রসন্ন। আরেকজন বলছে হচ্ছে বেতিহার কর্তা। বেতিহার কর্তা মানে কি? যখন দুইটি কর্তা একই কাজ করবে তখন তাকে বেতিহার কর্তা বলে। এনে দুইটি কর্তা কি? মঙ্গলায় দুধ দিতেছে, প্রসন্ন দুধ দিতেছে নাকি? তোরা কি পড়ছস বাড়িতে? বলছে তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। কিসের দ্বারা বিশ্বাসী? কাজে। এটা কাজের ধারা। যদি ধারা দিয়ে কর্তৃক যদি প্রশ্ন করে তাহলে সেটা কোন কারক? করণ কারক। তাহলে এখানে কাজে কোন কারক? করণ কারক। এমন ছেলে আর দেখিনি। এমন ছেলে আর দেখিনি। আর দেখিনি। বলো কাকে দেখিনি? ছেলেকে। কর্মকারক। ছেলেকে দেখিনি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? কর্মকারক। কোন কারক? কর্মকারক। কর্মকারক। জগতে কীর্তিমান হয় সাধনায়। কিসের দ্বারা কীর্তিমান হয়? সাধনায়। করণ কারক। সাধনার দ্বারা। তাইলে ধারা দিয়ে কর্তৃক যদি প্রশ্ন করা হয় তাহলে যে কারক হয় তাকে বলা হয় কোন কারক? করণ কারক। করণ কারক। তারপরে শিক্ষক এবং ছাত্র ছাত্রী লেখাপড়া করছে, এটা কোন কারক হবে? এটা হচ্ছে বেতিহার কর্তা। এটা হচ্ছে বেতিহার কর্তা। কারণ শিক্ষকও পড়াশোনা করতেছে, ছাত্র ছাত্রীও পড়াশোনা করতেছে। ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে। যখন দুইটি কর্তা একই কাজ করবে তখন তাকে বলবে বেতিহার কর্তা। কোন কর্তা? বেতিহার কর্তা। বেতিহার কর্তা। আমার গানের মালা আমি করিব কারে দান। বলো কারে দান করব?
কারের নিচেই শব্দ আছে, তাহলে এটা কোন কারক? এটা হচ্ছে কর্মকারক। কোন কারক? কর্মকারক। এখন দেখো বিভক্তি জিনিসটা কি, যারা বিশ্বাস করো এই যে দেখো বিভক্তির জিনিসটা কি, যেমন তোমার ওই যে আছে তিনি কথায় নয় কাজে বিশ্বাসী, তাইলে কিসের দ্বারা বিশ্বাসী? কাজে বিশ্বাসী, তাইলে এটা হলো করণ, এটা করণ। এখন বিভক্তি কি আমরা জানি, এ, অ, তে, এতে, এই যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো হলো সপ্তমী বিভক্তির উদাহরণ। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির উদাহরণ। তাইলে কাজ যুক্ত এ সমান সমান কি? কাজে। কাজে। তাহলে কাজ যুক্ত এ আছে না নাই? জি স্যার। তাহলে বলো এটা করণ কারকে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? জি ভাইয়া। বশিরকে যেতে হবে, কাকে যেতে হবে? বশিরকে যেতে হবে। তাহলে যাওয়ার কাজটি কে করবে? বসির বশির বশির তাহলে যে কাজ করে সে কোন কারক? কর্তৃকারক। তাহলে এখানে বশির কোন কারক? কর্তৃকারক। 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 এখন কে রে কোন বিভক্তির উদাহরণ? দ্বিতীয় বিভক্তি। কে, দ্বিতীয়া। কে আর রে হলো দ্বিতীয় বিভক্তির উদাহরণ। তাহলে এটা কর্তৃকারকে কোন বিভক্তি? দ্বিতীয়া দ্বিতীয় বিভক্তি। বিভক্তি। কর্তৃকারকে কোন বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। কর্তৃকারকে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, ঘোড়ায় গাড়ি টানে, কে গাড়ি টানে? ঘোড়া। ঘোড়া। ঘোড়ায় গাড়ি টানে, বলো কি টানে? গাড়ি টানে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? কর্তৃকারক। কর্মকারক। ওই কর্তৃকারক কেটা কইছে? কর্মকারক। কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হবে কর্মকারক। তাহলে কর্মকারক। ঘোড়ায় গাড়ি টানে, তাহলে গাড়ি এখানে কোন কারক? কর্মকারক। কর্মকারকে কোন বিভক্তি? বিভক্তি কর্মকারকে শূন্য প্রথমা বিভক্তি। বিভক্তি। কর্মকারকে কোন প্রথমা। বিভক্তি? শূন্য। শূন্য। প্রথমা বলতে কোনো বিভক্তি নাই আম্মাজান, এটা হবে শূন্য বিভক্তি। ঠিক আছে। তারপরে সমিতিতে চাঁদা দাও, এটা কি স্বার্থ ত্যাগ করিয়া? কি ত্যাগ করিয়া? স্বার্থ ত্যাগ করিয়া। স্বার্থ ত্যাগ করিয়া। যদি স্বার্থ ত্যাগ করিয়া কোনো কিছু দান করা হয় তখন সেটা কোন কারক হয়? সম্প্রদান। সম্প্রদান। সম্প্রদয় না, সম্প্রদান কারক। সম্প্রদান। সম্প্রদান কারক। তাইলে এখানে চাঁদা হলো সম্প্রদান কারক। ফিরিয়ে দাও আমাকে, ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র। ফিরিয়ে ভাইয়া কি দাও বলছেন? আমাকে সেই অস্ত্র, ফিরিয়ে দাও আমাকে সেই অস্ত্র। স্যার এখন ঠিক আছে। আচ্ছা, বলো এখানে সেই অস্ত্র, বলো কি আমাকে ফিরিয়ে দাও? সেই অস্ত্র। অস্ত্র। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে যেন কোন কারক বলে? কর্মকারক। কর্মকারক বলে। অনেক কষ্টে একটি ভগ্ন যষ্টি পেলাম, বলো কি পেলাম? ভগ্নযষ্টি। কি পেলাম? ভগ্নযষ্টি। ভগ্ন যষ্টি পেলাম। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলবো? কর্মকারক। কর্মকারক। সবাই কি এবার বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাইলে এর মাধ্যমে হলো কি কি আমাদের কারো যদি কারকে কোনো সমস্যা থাকে, আমরা যে 3-4টা কারক পড়াইছি সেই 3-4টা কারকের হলো কি এটা হলো অনুশীলন। হ্যাঁ, এই অনুশীলনগুলো সবাই হচ্ছে গিয়ে কি ভালো করে হচ্ছে গিয়ে কি করবা। ঠিক আছে। হ্যাঁ, কার প্রশ্ন? প্রশ্ন কার? সুবর্ণা ইসলাম। ভাইয়া তো বল বল। আমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল যে কোনটি নিচের কোনটি ধনাত্মক বিরক্তি শব্দ। নিচে অপশন ছিল শীত শীত, শন শন, এরকম অপশন ছিল, কিন্তু কোনটা হবে? শন হবে না। এটা তো শনশনি হবে। তো কি বলছে? জি ভাইয়া ওখানে অ্যানসার তো শীত শীত ছিল। দিচ্ছে শীত শীত, তাহলে এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে, কারণ শীত শীত হচ্ছে গিয়ে কি যে অনুকার দ্বিরুক্তি। এখন শীত শীত করলে তো আর আওয়াজ পাওয়া যায় না। আওয়াজ পাওয়া যায় না। আচ্ছা,
ঠিক আছে, জি ভাই। তাহলে এটা একটু প্রিন্টিং মিস্টেক ছিল, হইতে পারে। আর আমাদের প্রশ্নে কোনো সমস্যা ছিল? আজকে আমাদের আলোচ্য বিষয়, সবাই খাতার উপর লেখো গদ্য। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো লেখো। ভাই আমাদের বাচ্চ পড়াইছিলেন, পরীক্ষা তো না, বাচ্চর থেকে অনেক কোয়েশ্চেন আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওয়েট কর, ওয়েট কর। লেখো, সবাই লেখো। লেখো, খাতার ভিতরে লেখো, নেকলেস 52 দিনগুলি 18 বছর বয়স আহ্বান। নেকলেস 52 দিনগুলি 18 বছর বয়স আহ্বান। নেকলেস 52 দিনগুলি 18 বছর বয়স আহ্বান। লেখছো? সবাই খাতার ভিতরে লেখো আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপরে হেডলাইন দাও, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এ কারো বাড়িতে এরকম করে রে, সাউন্ড করে। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বলা হচ্ছে লেখক কয়বার বাসায় গেছে? ওই তানিমা আরবি, তোর এনে কথা কয় কে? আচ্ছা, লেখক হচ্ছে 4 বার বাসায় গেছে। খাতার ভিতর লেখো, খাতার ভিতর লেখো বাসা সমান সমান 4 বার। বাসা সমান সমান 4 বার। মানে লেখক 4 বার বাসা গেছে। তাহলে বলো লেখক বুড়িরে কয়বার টাকা দিছে? লেখক বুড়িরে কয়বার টাকা দিছে? একবার। লেখো টাকা সমান সমান 4 বার। টাকা সমান সমান 4 বার। লেখক বুড়িকে কয়বার টাকা দিছে? লেখক বুড়িকে 4 বার টাকা দিছে। এখন দেখি যে হচ্ছে গিয়ে কি, যে আমি বললাম 4 বার টাকা দিছে, কিন্তু আসলে লেখক বুড়িকে 4 বার টাকা দিছে কিনা এটা প্রমাণ দেই। বলছে যে গ্রামে হচ্ছে গিয়ে কি বাসা বাড়ি নেই অনেক দিন, ঠিক আছে। তারপর বলছে প্রথমবার আম বাগানের নিচ দিয়ে বাজারে যাওয়ার সময় একবার টাকা দিছে না দেয় নাই? টাকা দিছে। দ্বিতীয়বার জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে যখন আসছে তখন সে দুধ কেনার জন্য টাকা দিছে। তৃতীয়বার 5-6 মাস পরে যখন সে আশ্বিন মাসের ছুটিতে আসছে তখন বুড়ি ছিল অসুস্থ, তখন তাকে পথ্য কেনার জন্য টাকা দিছে। এবং চতুর্থবার যখন 1 বছর পরে সে আসছে তখন বুড়িকে কাপড়ের টাকা দিছে। তাহলে লেখক বাসায় গেছে কয়বার? হ্যালো, 4বার। লেখক বাসায় গেছে 4 বার। লেখক বুড়িকে টাকাও দিছে হচ্ছে গিয়ে কি 4 বার। লেখক বাসায় গেছে 4 বার, লেখক বুড়িকে টাকাও দিছে 4 বার। তারপর খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো বুড়ি সমান সমান, বুড়ি সমান সমান, খাতার ভিতরে লেখো বুড়ি সমান সমান বিকেলে মাদুর মলিন বালিশ। মলিন বালিশ। বুড়ি সমান সমান বিকেলে মাদুর কমা মলিন বালিশ। আচ্ছা, এই লাইনটির শব্দের অর্থটা কি? এই লাইনটির হলো যে একদিন জ্যৈষ্ঠ মাসে আশ্বিন মাসের ছুটিতে একদিন বিকেল বেলা আমি কি করলাম, বুড়িকে দেখতে গেলাম। কোন সময় বুড়িকে দেখতে গেছি? বিকেল বেলা। যায় দেখি বুড়ি একটি মাদুর উপর শুয়ে আছে, মাথার ভিতর মলিন বালিশ। মাথার ভিতর, মাথার নিচে কি বালিশ? মলিন বালিশ। তারপরে লেখো সর্বপ্রথম সমান সমান, সর্বপ্রথম সমান সমান পাকা আম। 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 অর্থাৎ বুড়ি সর্বপ্রথম লেখকের জন্য কি আনছে? পাকা আম আনছে। লাইনগুলো মনে করে দেখো, যে প্রথম দিন তারপরে কি করলাম, বুড়িকে গেলাম, তারপর হচ্ছে গিয়ে কি যে বুড়ি
জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে যখন আসলাম তখন তার ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে কিছু আম বের করে দিল, ময়লা ছেঁড়া এবং কাপড়ের কি থেকে, প্রান্ত থেকে সে কি করলো, কিছু আম বের করে দিল। বলো এই গল্পের ভিতরে গোয়ালিনীর নাম কি ছিল? ঘুটি গোয়ালিনী। ঘুটি। ঘুটি গোয়ালিনী। খাতার ভিতরে লেখো গোয়ালিনী সমান সমান ঘুটি গোয়ালিনী। হাজা বেটার বউয়ের কাজ কি ছিল, সে কি করতো? ধান ভানে। খাতার ভিতরে লেখো হাজা বেটার বউ সমান সমান অন্যের বাসায় ধান বানে। হাজা বেটার বউ সমান সমান অন্যের বাসায় ধান ভানে। হাজা বেটার বউ সমান সমান অন্যের বাসায় কি করে? ধান বানে। ধান বাসা বানে। না বাড়িতে? বাড়িতে লেখো আগে, মানে লাইনটা তো ধরতে পারছো, পরে যে মিলেও। আচ্ছা, তারপরে সে কি করলো, স্নেহের দান এভাবে দেওয়া ঠিক হয়নি। এই লাইনটির অর্থ কি? এই লাইনটির অর্থ হলো যে এই যে স্নেহের সে দান করলো, যে বুড়ি যখন তার গোপালকে ভালো খাইতে পারতেছে না বলে সে কি করলো, দুধ এনে দিল। যেমন তোমরা এখন যারা আছো সবাই কি করলো, একটা কম্পিটিশন হলো, একটা কম্পিটিশনের পরে আমরা বললাম যে ফার্স্ট হবে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। তো তাকে আমরা পুরস্কার কি দিলাম, একটা কলম দিলাম। তো তোমরা বের হইয়া বললা 5 টাকা তোমার একটা কলম দিল। তো এখন যদি তুমি টাকা দিয়ে যদি নির্ণয় করো তাহলে জগতের কিছুই হবে না। কথাটা বুঝতেছো? তোমাকে ধরতে হবে কি, তোমাকে ধরতে হবে যে না, তুমি 30 জন বা 40 জনের সাথে কম্পিটিশন করে তুমি একটা কলম জয়যুক্ত করছো। তো ঠিক একই রকম বুড়ি কি করছে, বুড়ি গোপালকে ভালোবাসে। গোপালকে ভালোবাসার পরে যখন সে দেখতে পারছে সে ভালো করে দুধ খাইতে পারতেছে না, তখন সে গোপালের জন্য সে কি নিয়ে আসলো, দুধ নিয়ে আসলো। কিন্তু গোপাল তার সাথে কি করছে, একটা স্বার্থের সম্পর্ক করছে। তুমি দেখো এই আহ্বান গল্পের মূল কাঠামোটা হইল এরকম যে মানুষের সাথে স্বার্থের সম্পর্ক করা যাবে না। যেমন সুবর্ণ ইসলামের লগে যতই শয়তানি করি, সুবর্ণ ইসলাম কোনোদিন আমার লঙ্গিও পাঠাবে না, ওর লগে আমার ঐত্যার সম্পর্ক নাই, মানে স্বার্থ ছাড়া শয়তানি করি আমরা। ঠিক আছে? তাহলে এই যে যে জিনিসগুলা, যে আহ্বান গল্পের ভিতরে লেখক কি করছে, যে একটা স্বার্থের সম্পর্ক করার চেষ্টা করছিল, কিন্তু বুড়ি কি করছে, স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভাবে বুড়ি তাকে কি করছিল, যে দেওয়া হয়েছিল। বুড়ি তার জন্য কি বুনে রাখছিল, লেখো খাতার ভিতরে। বুনে, বড় করে বু দন্ত না কেন, বুনে লেখো খেজুর পাতার চাটাই। খেজুর পাতার চাটাই। খেজুর পাতার চাটাই। খেজুর পাতার চাটাই। খেজুর পাতার কি, চাটাই। খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো ইনভার্টেড কমা শুরু। তোর জন্য চাটাই বুনে রেখেছি কিন্তু তুই আসলি না। ইনভার্টেড কমা শুরু। তোর জন্য চাটাই বুনে রেখেছি কিন্তু তুই আসলি না। ইনভার্টেড কমা শেষ। তোর জন্য চাটাই বুনে রেখেছি কিন্তু তুই আসলি না। একটু হাইফেন দিয়ে লিখবা, অনুযুগের সুর। অনুযুগের সুর। তোর জন্য চাটাই বুনে রেখেছি কিন্তু তুই আসলি না, একটু হাইফেন দিয়ে লিখবা, অনুযুগের সুর। এখন তোমরা যারা হচ্ছে বেটিরা এটা ভালো বুঝবে আর কি। হ্যাঁ, তো পৃথিবীতে দুইটা জিনিস আছে, এক হলো অভিমান আর একটা হলো অভিযোগ। অভিমান জিনিসটা কি? অভিমান জিনিসটা হলো যে মনে করো যে বউ বালা করে লবণ দেয় না, বা বউ হচ্ছে মনে করো যে লবণ মানে চুলায় তরকারিতে রাইখা মনে করো যে গেছে সিরিয়াল দেখতে। এটা হলো কি অভিমান, যে তুমি আমার দিকে কেয়ার রাখতেছো না, তুমি হচ্ছে কি সংসারের দিকে মনোযোগ নাই, সব মনোযোগ স্টার জলসায়। তাহলে সেটা হলো কি তোমার অভিমান। আর অভিযোগ কোনটা? অভিযোগ হলো বউরে মনে করো প্রত্যেকদিন কুই নাই, হ্যাঁ, মনে করো যে প্রত্যেকদিন বউরে ফিডায়। তাহলে এই যে যে বউ কি করতেছে, অন্য জায়গায় বিচার দিতেছে, সবকিছু দিতেছে, এটা হলো কি অভিযোগ। হ্যাঁ, যেমন আমি মনে করো যে ব্যস্ত আছি বা সারাদিন অফিসে আছি, বউ যদি বলে তুমি আমারে সারাদিন সময় দাও না, এই দাও না, ওই দাও না, এটা কিন্তু অভিযোগ না, এটা হলো কি অনুযোগ বা কি অভিমান। বিষয়টা কি বুঝতে পারতেছো? তো ঠিক একই রকম বুড়ি জানে যে গোপাল গ্রামের ভিতরে নাই, তারপরও সে গোপাল আসবে বলে সে খেজুর পাতার চাটাই বুনে রেখেছে। কিন্তু বলছে কি যে আমি তোর জন্য খাজুর পাতার চাটাই বুনে রেখেছি কিন্তু তুই কি করলি না, আসলি না। এটা হলো কি একটা অনুযুগের সুরে বলছে। একটা কিসের সুরে বলছে? অনুযুগের সুরে। অনুযুগের সুরে বলছে। আচ্ছা, চতুর্থবার যাইয়া সবার আগে কার সাথে দেখা হয়েছিল?
পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে, মানে কিরকম একটা খারাপ জিনিস দেখছো, অন্য বেটার বউ লাগে দেখা করে গ্রামের ভিতরে যাই। দিগম্বরী তাহলে কি বলছে, দিগম্বরী। পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। বলো বুড়ির জানাজা কয়টায়? খাতার সাড়ে ভিতরে লেখো, 12টা। খাতার ভিতরে লেখো জানাজা সমান সমান 12টা নাগাদ। জানাজা সমান সমান 12টা নাগাদ। তারপরে লেখো নিচে কবর সমান সমান তিত্তিরাজ গাছ। কবর সমান সমান তিত্তিরাজ গাছ। তিত্তিরাজ গাছ। কবর সমান সমান তিত্তিরাজ গাছ, মানে পুরীর কবর দেওয়া হয়েছিল একটি তিত্তিরাজ গাছের নিচে। কিসের গাছের নিচে? সিরাজ। তিত্তিরাজ গাছের নিচে কবর খুঁড়তেছে, লেখো কবর সমান সমান আবার কমা দিয়েই লেখো 2 জন। কবর খুঁড়তেছে জোয়ান কয়জন? ছেলে। 2 2জন জন জোয়ান জোয়ান ছেলে। ছেলে। কথাটা কি বুঝতে পারতেছো? তাহলে আজকের দিনে আমরা বুঝলাম যে আহ্বান গল্পের ভিতরে লেখক হচ্ছে কি 4 বার বাসায় গেছে। এবং আরেকটা জিনিস দেখো, একটা মজার একটা জিনিস দেখো, তোমরা যারা এখনো ঢাকা আসো নাই বা ঢাকা আসবা, তখন যে দেখবা এই ঢাকা শহরে তোমার হচ্ছে গিয়ে কি যে আপন মানুষের কোনোদিন অভাব হবে না। তুমি হচ্ছে গিয়ে কি ব্যস্ত থাকতে চাইলে তোমার 1000টা কাজ হবে, 1000টা আপন মানুষ হবে। কিন্তু এই যে দেখো গ্রামের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কোনোদিন ঢাকায় পাবা না। ঢাকায় তুমি না খেয়ে পড়ে থাকবা, কেউ কোনোদিন বলবে না আয় একটু খেয়ে যাই, ঠিক আছে? কিন্তু এলাকার ভিতরে যে তোমার শত্রু, তার বাড়িতেও যে বলো যদি আমার একটু ভাত দেন, তাহলে সে খেয়ে যাবে। আমার বাড়িতে এরকম একটা আছে, হ্যাঁ, মনে করো যে হচ্ছে গিয়ে কি এখানে, সরি তোমরা কেউ আবার উল্টাপাল্টা পাইবো না, আমার এখানে বেশিরভাগ সুবর্ণা ইসলাম, সায়েদা তানিয়া, MS সাথী আর কামরুন নাহারে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো মনে করো যে সাথীর বাসায় বা সুবর্ণার বাসায় আমার বাপে গেল, তো যাওয়ার পরে 4 বিস্কুট খাওয়াই দিছো, আমার বাপ মরে গেল, তোমার বাড়িতে যাবে না আর কোনোদিন। কিন্তু তারে হচ্ছে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়াই দিবা, সে সারাটা জীবন ওই জায়গায় যাবে, বাকি সুনাম করবো যে না রে ওই বাড়িতে গেছি পরে সে ভাত খাওয়াই দিছে। মানে এই যে দেখো একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাই হলো কি আমাদের আহ্বান গল্পের মূল উপজীব্য বিষয়। কারণ গোপাল এবং বুড়ির ভিতরে না ছিল ধর্মের মিল, না ছিল স্ট্যাটাসের মিল, ঠিক আছে, না ছিল কিচ্ছু, কোনো কিচ্ছু ছিল না। তারপরও কি করছে যে বুড়ি তাকে জিজ্ঞেস না করার পরও, একটা গ্রামের মানুষের কাছে দেখো, গ্রামের মানুষের কিন্তু জিজ্ঞেস করতে হয় না যে ভাই আপনার পরিবারের অবস্থা বলেন বা আপনার মন খারাপ কেন, এগুলো জিজ্ঞেস করতে হয় না। আর এই সবকিছু কি মন খুলে বলে দেয়। আর এই নির্মম শহর, এই ঢাকা শহরে আইসা কেউ কারো মনের কথা বলবে না, সবাই চুপ করে থাকবে, সবাই সবকিছু। তো এই যে দেখো গ্রামের একটা পরিবেশ, তাহলে আহ্বান গল্পের মূল উপজীব্য বিষয় কি? মূল উপজীব্য বিষয় হলো মানুষের মনে একটা আন্তরিকতা, মানুষকে সহজে আপন করে তোলা, মানুষকে সহজে কি করে তোলা? আপন করে তোলা। আপন করে তোলা। আর এই আহ্বান গল্পের ভিতরে বিভূতিভূষণ বুঝতে পারছে যে মানুষের স্বার্থ ছাড়াও যে মানুষকে কি করা যায়, আপন করা যায়, মানুষকে কিভাবে ভালোবাসা যায়। এখন দেখো যে হচ্ছে গিয়ে কি, যা তুমি বলতে পারো যে ভাই বুড়ি বইলে গেছে তারা আমার কাফনের কাপড়ের টাকাটা দিস না, এটা কিন্তু ওইভাবে বলেনি, এটা বলছে এইভাবে যেমন আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সমাজ কেন রাখি। ওই যে তোমার মনে করো যে সালমান মুক্তাদির আর আয়মান সাদিকের যদি কথা হনো, তাহলে জীবনে মরার জন্য মানুষ কাফনের কাপড় ধরতে আসবে না। কারণ সালমান মুক্তাদির আর আয়মান সাদিক বলে লোকে কি বলে এটা দেখার বিষয় না। তুই কি 1 লাখ মরে যাওয়ার পরে গড়ায় গড়ায় কবরের ভিতরে যাবি না? সমাজের লোক, সমাজের মানুষ তোরে নিয়ে কি করবে, কবরে নিয়ে যাবে, তোরে নিয়ে বলবে, সবকিছু করবে। তো ঠিক একই রকম আমরা যখন কোন একটা বন্ধু বান্ধব বা আমার বন্ধু বান্ধবী যখন সিলেট বা রাজশাহী যায়, দেখা হইলে বলি ভাই মরলে একদিন যাইয়েন, দেখা করতে চাই। কথাটা বুঝতেছো? তার মানে কি মরলেই সে গেছে না গেছে সেটা তো আমি কবরতে থেকে দেখবো না, তখন আমারই তো ডান্ডা বাইরানির উপস্থিত থাকবে। কিন্তু তারপরেও কি একটা আন্তরিকতা, ভাই আমার জানাজায় আইসেন। মরার সময় এই যে মাইকিং গুলা করে, মাইকিং গুলো এতগুলা মানুষ একসাথে আসে, তাদের কি কোনো স্বার্থ আছে যে না মৃত্যুর পরে হচ্ছে কি জানাজার পরে মিষ্টি দিবে? কিন্তু না, এটা বলা হচ্ছে এই কারণে যে কি মানুষের একটা আবেগ, মানুষের একটা ভালোবাসা, এই ভালোবাসায় যে বলছে কি গোপাল আমার শেষ ইচ্ছা বলে যায় না যে মৃত্যুর সময় তুই আমার একটু পানি দিস। তো হচ্ছে কি ওর পানি ছাড়া কি তার তৃপ্তি হবে না, বা ওর পানি ছাড়া কি তার মৃত্যু হবে না? হ্যাঁ হবে, কিন্তু জিনিসটা হলো কি আপন মানুষ কাছে থাকতে হয়। তো ঠিক একই রকম গোপালকে, মানে সরি বুড়ি বলছে গোপালকে যে তুই আমার কাফনের কাপড়ের টাকাটা দিস, এর অর্থ হইলো যে বুড়ি গোপালকে শেষ অবলম্বন ভাবছে। কারণ তার যে শেষ অবলম্বন ছিল জমির করাতি, সেই জমির করাতি তারা ছেড়ে অনেকদিন আগে মারা গেছে। তারপর হচ্ছে কি তার শেষ অবলম্বন যে নাচ জামাই, সে নাচ জামাই তো তার ভাতই দেয় না। তাহলে তার শেষ অবলম্বনটা কোথায়? শেষ অবলম্বনটা হলো এই গোপাল। বিষয়টা কি আপনারা সবাই বুঝতে পারছেন?
সবসময় চেষ্টা করবেন কারোর সাথে স্বার্থ ছাড়া সম্পর্ক করতে। খাতার ভিতরে লেখেন, খাতার ভিতরে লেখেন, খাতার ভিতরে লেখেন নেকলেস। বেডি মাইন্সের উচ্চাকাঙ্ক্ষা বিষয়ক একটি উপন্যাসের নাম হচ্ছে নেকলেস। হ্যাঁ, তুই খাইতেছ না পৃথিবীতে 90% বেটারা দুর্নীতি করে এর বউর লেগা। 90%। আমাকে বেটা এত কিছু দরকার নেই, সকালবেলা হচ্ছে একটা লাল চা আর একটা কিছু হইলেই চলে, নাম না বলি। হ্যাঁ, আর বেডি মানুষ এইটা উইটা শাড়ি গয়না লিপস্টিক সিনেমা, তারপরে হচ্ছে মানে সুনু পাউডার আলতা লোশন, পরে হচ্ছে গিয়ে কি আবার নতুন ডায়লগ বার করছে, সপ্তাহে একদিন বলে রাইতের বেলা ডিনারে লয়ে যেতে হবে। আরে ভাই এত সুন্দর লাইট জ্বলে কোনো কিছু না, এর ভিতরে বলে মোমবাতি জ্বালায় বলে ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে। বুঝলাম না, সুন্দর করে লাইট সাইট জ্বলে এটা কিছু না, বলে ক্যান্ডেল লাইট ডিনার। আচ্ছা ঠিক আছে ক্যান্ডেল লাইট ডিনার, তারপর হচ্ছে কি কত কিছু খরচ পাতি। হায় 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 রে এই নেকলেস গল্পের ভিতরে। আচ্ছা নেকলেস গল্পের আমি আগে সবার হচ্ছে কি কাঠামোটা বলি। নেকলেস গল্পের মূল এটা হলো উচ্চ বিলাসিতা। আমরা চাষার দুঃখ গল্পের ভিতরে যা পড়ছি যে আমাদের যে বউয়ের পয়সা বিকায় কিন্তু তারপরও বেলোয়ারের চুরি থাকা চাই, ঠিক একই রকম এই নেকলেস গল্পের ভিতরে এটা তুলে ধরা হয়েছে যে বিলাসিতার কারণে আমাদের জীবনে যে কত কষ্ট নেমে আসে। সবাইকে আমরা বুঝতে পারতেছি কথাগুলো? জি। দেখেন বিলাসিতার জিনিসটা কি, বিলাসিতা হলো যেমন আমি মোহিত একটা ছোটখাটো একটা টিচার, আপনাদের ছোট পোলাপানকে পড়াই। এখন আমি যদি রাস্তাতে যাওয়ার সময় স্বপ্ন দেখি যে আমার কোন একটা আত্মীয় স্বজন বা কারো একটা বিএমডব্লিউ গাড়ি আছে, আমি একটা বিএমডব্লিউ গাড়ির মালিক হবো, তো আমার কিডনি বিক্রি করলো তো বিএমডব্লিউ গাড়ি পাওয়া যাবে না একটা। ঠিক আছে, তো কথা হইলো মানুষকে তার স্টেজ অনুযায়ী কি করতে হয়, আশা আকাঙ্ক্ষা রাখতে হয়। এই বিষয়ে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছে যে তুমি কোনোদিন উপর দিকে চাবা না, তাহলে তোমার হতাশা বাড়বে, তুমি সবসময় নিচের দিকে তাকাবা। কথাটা বুঝতেছো? তাহলে দেখো এই যে নেকলেস গল্পের ভিতরে দেখো একটা জিনিস, ওই যে স্নেহের প্রতিদান, জামাই বুঝতে পারছে যে সেখানে শিক্ষামন্ত্রী থাকবে বা অনেক বড় বড় জিনিস থাকবে, বউরে সে কোনোদিন কি দিতে পারে না, কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য বা বউয়ের মানে চাহিদা মতো সে কিছু দিতে পারে না। যখন সে দেখছে যে আমার শিক্ষা সচিবের সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে একটা অনুষ্ঠান হচ্ছে এবং কি আমি একটা কেরানি হওয়ার ফলে আমার দাওয়াত আছে, বউরে যখন দিয়েছে বউ গিয়ে কি করছে, এটা ডিলেতে ফালাই দিছে। কথাটা বুঝেন? মানে জিনিসটা কি, আমি সকালবেলা আসলাম মানে মাস শেষে আসলাম, একটা খাম দিছি সুন্দর করে, বউর জন্য একটা শাড়ি আনলাম, বউ গিয়ে কি করলো, দূর 300 টাকা শাড়ি ডিলে মেরে ফালাই দিল। কত হইলো, আমার ইনকাম 500 টাকা, আমি বউরে একটা 300 টাকার শাড়ি কিনে দিছি। এটা সবার আগে দেখতে হবে এই শাড়ির ভিতরে আমার ভালোবাসা আছে। আবার অনেক সময় আমি 20,000 টাকার একটা জিনিস কিনে দিব, ওটার ভিতরে কিন্তু ভালোবাসা নাই। ঠিক আছে, এই জন্যই আমাদের ওই যে বিড়াল গল্পের ভিতরে বলছে যে বিশেষ অপরিমিত লোভ খারাপ, বিশেষ অপরিমিত লোভ কি খারাপ। জামাইটা যখন বলছে যে আমি কি পরে যাব, জামাই বলছে তুমি একটা কাজ করো, তুমি যে থিয়েটারের যে জামাটা পরো সেই জামাটা পরে যাও। বলছে কেন? কই ওইটা বললে তোমার সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সলিউশন দিয়ে দিল। ওই যে তারপর আচ্ছা ঠিক আছে আমার তো গহনা নাই, তাহলে কি করা যায়? কই তুমি একটা কি করো, 10 ফ্রাঙ্ক দিয়ে 2-3টা তাজা ফুল পাবা, তুমি ফুল দিয়ে সাজো, অনেক সুন্দর লাগবে। যে বেডি মানুষ মনে করে কি যে উল্টা পাল্টা ময়লা এক পরত মারে, ময়দ আরেক পরত মারে, মারলে বুঝি আগে ভাল লাগে। আরে ভাই তোকে যে ভাল লাগে না এটা তো তোরা বুঝোস না। অনেক ছেলে বাসর রাতের পরে তার নিজের বউ চিন্তা না। ঠিক আছে, খালি লজ্জায় খালি বলে না যে আমি কোন বউ বিয়ে করছি। ঠিক আছে, খালি তো বলে যায় কি রে ভাই এত কিছু করন লাগো। এরকম অনেক ছেলেরা দেখছি যে সুন্দর করে মনে করেছে খালি পাঞ্জাবিটা পরছে আর বিয়ে করতে গেছে। আমগো এত কিছু লাগে যে আমরা ন্যাচারাল বিউটি, আবার হচ্ছে কি ক্রিম ক্রিম মাইরা হেরা নিজে করে ন্যাচারাল বিউটি দাবি করে। লিপস্টিক মাইরা সি 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 সি। আচ্ছা তারপরে দেখো তাহলে কি করলো, খাতার ভিতর লেখা এবার বিসমিল্লাহির রহমানির রহিম। ভৃত্য, ভৃত্য ভয় রিকারের ভৃতয়জফলা, ভৃত্য, ভৃত্য সমান সমান 2 জন মোটা, মানে আমার সাইজের আর কি, 2 জন মোটা। আল্লাহ, কয় আল্লাহ, এটা আমার কি করে আছে, বলছে না যে তার আশা ছিল একজন কি 2 জন মোটা বৃদ্ধ থাকবে। হ্যাঁ, তারপর লেখো, তারপর লেখো, তারপর লেখো অবসর, অবসর সমান সমান বিকাল 5টা, বিকাল 5টা। বলছে বিকাল 5টায় যখন রেস্ট রুম বলে নাই, অবসর সময়ে যখন সে কি করতে যাবে মানে বৈশা বৈশা চা খাবে, তখন বলছে মানে কিরকম একটা উচ্চাকাঙ্ক্ষা, তার সামনে অনেক সুন্দর সুন্দর বেটা থাকবো, এই বেটারা তারা কি করবো, প্রশংসা করবো। ওমা দেখবে যে কোনো বেডি মানে বেডিরে খারাপ লাগলো তুই খালি কবি তোমার অনেক সুন্দর লাগতেছে, মানে ইনস্ট্যান্ট তোর একটা পাপ্পি মেরে দেবে। হইলে না হইলে একটা পাম মাল নিয়েছে। হ্যাঁ, বেডি মানুষ হচ্ছে পামের মাল।
ঠিক আছে, পাম মারবি কোনো সমস্যা নেই। আর দেখবি বেডি মানুষ সবসময় নিজের মহৎ কিছু দাবি করে। হ্যাঁ, তখন আমার বাপের আমার মায়ের সারাদিন কয় তুমি আমি দেখতে তোমার সংসার করে গেছি, অন্য বেডি হইলে জীবনও করতো না। উমা আমার বাপের বিপদে পড়ছে। এগুলা কয়। আচ্ছা, তাহলে দুইজন বৃত্ত খাতার ভিতর লেখো রোহিত মাছের টুকরা। রোহিত মাছের টুকরা খাবার লেখবা, খয়কারে খা বয়কারে বা বসুন খাবার লেখা সমান সমান দিয়া রোহিত মাছের টুকরা মুরগির পাখনা। রোহিত মাছের লোহিত টুকরা লোহিত না রোহিত 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 রয় ওকার হয় ঋষিকাত্ত। হ্যাঁ মাম, ওই যে বলছে রয়কার রু হরিশিকার হিত আম্মাজান, আমি এটা রুই মাছ বলতে পারবো না কারণ ওখানে লেখা আছে রোহিত মাছের টুকরা, বুঝেন নাই? তাই রোহিত মাছের টুকরা কমা মুরগির পাখনা। লাইনটা কি বলছে যে একটি গোলাকার টেবিলের অপর প্রান্তে বসিয়া জামাইরে দিবে লোহিত মাছের টুকরা, আর হ্যাঁ মুরগির পাখনা খাইয়া খাইয়া সিংহ মারবের মতো হাসি দেবে। উমা কি রে ভাই, এগুলো কি? আচ্ছা ঠিক আছে, সিংহ মানবের মতো সে হাসি দিলে কোনো সমস্যা নেই। তারপর লেখো ইয়ের নাম কি, শিক্ষামন্ত্রীর নাম কি, খাতার ভিতরে লেখো শিক্ষামন্ত্রী মাদাম জর্জ রেম্পেনুন। মাদাম জর্জ রেম্পেনুন, শিক্ষামন্ত্রী মাদাম জর্জ রেম্পেনুন। রয়কারে মররেম। জি জি, উনার স্ত্রীর নাম কি? মাতিলদা লুইসেল। অন্য বেডির বউর কথা আমার কথা জিগেলে লাভ হইব? আমি কারো বউর নাম মুখস্থ রাখি না। শিক্ষামন্ত্রীর বইয়ের নাম। শিক্ষামন্ত্রী বউর নাম এটা আমি কি জানবো? তাহলে মাতিলদা রেম্পেনুন হবে মাদাম জর্জ রেম্পেনুন। মাদাম জর্জ রেম্পেনুন শিক্ষামন্ত্রীর নাম, মাদাম জর্জ রেম্পেনুন। লেখো সবার আগে, তারপর লেখো কয়েকটা কাপড় দাসিনার কাপড় সমান সমান থিয়েটার। কাপড় সমান সমান থিয়েটার। কাপড় সমান সমান থিয়েটার। কমা লেখো 400 ফ্রা। কমা লেখো 400 ফ্রা। কমা লেখো 400 ফ্রা। এখন বলো কেন? যখন বউরে বলে দিছে যে তুমি কি করো থিয়েটারের ড্রেসটা পরো, তোমার অনেক সুন্দর লাগে, বউ কয় যাইতামই না, তোর কথা শুনতামই না। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাও? ঠিক আছে, আমার টাকা দাও, কাপড় কিনতে চাই। তো বেটাই অনেক কষ্টে 400 ফ্রা জমাইছিল, সেটা দিল কি বউরে কাপড় কেনার জন্য দিয়ে দিল। এই যে আমাদের একটা স্যাক্রিফাইস। আমরা কি কোনোদিন মেয়েদেরকে যে বলি যে আমি দেখকে তোরে রাখছি, অন্য বেড়া হইলে রাখলো নাইলে কোনোদিন আমরা কইছি? কই নাই। এটা আমাদের উদারতা, ঠিক আছে, আমরা উদার। স্যার আপনারা কিপটাও করেন? হ্যাঁ, কিছু না স্যার। কথা হইলো তুই যতক্ষণ পর্যন্ত খাস, আমার মায়েরে আমার বাপে আমি কোনোদিন দেখি নাই কোনোদিন পাতিল খাইলে রাখছি। কইছে তুই যতক্ষণ পর্যন্ত খাস তোর আমি দিতেছি। এই লিপস্টিক, তারপর হচ্ছে গিয়া ওই সুনু পাউডার, এইটাতে কি ওর মুখ। এখন যদি বলো যে ভাই লিপস্টিক তো আমরা দুইজনেই খাই, ওইটা আলাদা জিনিস। আমি মনে করি লিপস্টিক একজনেই খাই। আচ্ছা, তারপরে দেখো খাতার ভিতরে লেখছো হচ্ছে 400 ফ্রা। জি জি বলেন। স্যার এখানে বলছে জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেম্পেনুন, এখানে তো জনশিক্ষা মন্ত্রীর নাম বলে না। এটা আমরা জান জনশিক্ষা মন্ত্রী মাদাম জর্জ রেম্পেনুন, তাহলে শিক্ষামন্ত্রীর নাম কি এনে? শিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেম্পেনুন। জি স্যার, আমাদের কলেজেও পড়াইছিল যে শিক্ষামন্ত্রীর স্ত্রীর নাম হচ্ছে রেম্পেনুন। এইজন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে পরে এটা দেখাই দিতেছি, আমি পরে এটা প্রমাণ দেখাই দিতেছি, আমাদের গাইডে আছে এটা। আচ্ছা ঠিক আছে, লেখো। তারপরে বন্দুকের নাম, বন্দুক সমান সমান কত ছিল, কত ফ্রা? বন্দুক 400 ফ্রা। 400 ফ্রা বন্দুক ছিল, তার হলো কি 400 ফ্রা। আচ্ছা, তারপরে হচ্ছে ওই 10 ফ্রা দিয়ে কয়টি ফুল পাওয়া যায়? 2-3টা সদ্যজাত গোলাপ ফুল। হ্যাঁ লেখো ফুল সমান সমান ফুল সমান সমান কি 10 ফ্রা কমা 2-3টি। ফুল সমান সমান 10 ফ্রা কমান কি 2-3টি। তারপর খাতার ভিতরে লেখো গোলাপি, মানে পিঙ্কি আর কি, গোলাপি। দেখো তোমরা হচ্ছে যারা আধুনিক পোলাপান তারা পিঙ্কি লিপস কত গান শুনলা, কিন্তু এটা কিন্তু 1960 সালে হয়েছে। গোলাপি এখন ট্রেনে, একটা নাটক আছে 1960 সালের ছবি, দেখো। কিন্তু তোমরা কি করলে পিঙ্কি লিপস। আচ্ছা বুঝলাম না। জনপ্রিয় স্যার হ্যাঁ, কার্টুনেও দেখাইছে গোলাপি এখন ট্রেনে। তাহলে গোলাপি এখন ট্রেনে, কিন্তু তোমরা কি করলে গোলাপি কালারটা চিনলা কি? ওই কোন বেডি নাচছে পিঙ্কি লিপস এইটা। হ্যাঁ বুঝলাম না। পিঙ্ক কালার। খাতার ভিতরে লেখো গোলাপি সমান সমান কি রোহিত মাছ।
বলছে গোলাপি কালারের রোহিত মাছের টুকরা, কমা দিয়ে লেখো নখ, নখ নখ, গোলাপি রঙের নখ। কথাটা বুঝছো? আচ্ছা, তারপরে বলো ই ছিল। আচ্ছা, গেল। যাওয়ার পরে জামাই জিমাইতেছিল কি ভোর রাত পর্যন্ত। জামাই কি করতেছিল? অন্য বেটার বউর লোকে জিমাইতেছিল। আর বউরে কি করতেছিল? বউ বলছে যে আমারে এতই সুন্দর লাগতেছিল যে যে কি করছে, স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে নজর দিচ্ছে। ওমা, দেখছো? তাহলে বেডি মানুষ কি করে? বেডি মানুষ হচ্ছে ওই যে আমাকে খালি কইবো হেরা পটেনশিয়াল রেপিস্ট, হেরা আমগো দিকে উল্টা পাল্টা ভাবে এদিকে চায়। আরে তোরা যে আমগো দিকে উল্টা পাল্টা ভাবে চাস, এটা তো আমরা কই না। এরকম করে কা? তাহলে স্বয়ং শিক্ষামন্ত্রী যে তার দিকে নজর দিচ্ছিল, এটাই দেখলো কেমনি? হ্যাঁ, ওনারও কুদৃষ্টি ছিল তাই। হ্যাঁ, তারও কুদৃষ্টি ছিল। তার মানে বেডি মানুষও কুদৃষ্টি দেয়, প্রমাণিত। আমিন। আচ্ছা, তাহলে কি করলো? তার বলে কি, দেখো কাঠের শ্যাটিনের বাক্স, দন্ত শয় জফলা একার টয়স্কে টি দন্তন্য, শ্যাটিন, কালো শ্যাটিনের বাক্সর ভিতরে ছিল হারটি। শ্যাটিনের বাক্স, কালো সেটিন। কাঠের শ্যাটিনের বাক্স। উফ, দেখছেন? আচ্ছা, তারপরে এই যে যেই টাকাটা পরিশোধ করতে তাদের কয় বছর সময় লেগেছিল? 10 বছর। 10 বছর। লেখেন, বছর সমান সমান কি? 10 10 বছর। মাদাম ফোরস্টিয়ারের ডাক নাম কি ছিল? মাদাম ফোরস্টিয়ারের ডাক নাম কি ছিল? মাদাম লুইসেল। আরে না, ওটা মাদাম ফোর্সার। মাদাম ফোরস্টিয়ারের মাদাম ডাক ফোর্স। নাম লেখো জেনি। জেনি, হ্যাঁ। আই জেনি। একদিন রবিবারে কি করলাম? কি শুক্রবার মানে? সুপ্রভাত জেনি পার্কে বলে না, চাম্পস এলিসিস পার্কে। আচ্ছা, এইটাই রে মারে, ওইটাই তো বললো। একদিন রবিবারে সপ্তাহের সকল প্রকার ক্লান্তি দূর করে সে যখন সামস এলিসিস পার্কের কোনো একটা বেঞ্চে বসে থাকলো, তখন দেখলো যে একটা সুন্দর বেডি একটা সুন্দর মাইয়েলে কি করতেছে, রাস্তায় হাঁটতেছে। তখন মনে চাইলো যে বেডিটার একটু ডাক দেই। বেডিটার ডাক দেয়া কই কি, এই জেনি। ঠিক আছে, এই জেনির ডাক দেখো, হায় আল্লাহ তোমার কি হয়েছে? তোমাকে দেখুন খুব কুৎসিত লাগছে। আর কইস না, তোর এনতে যে আমি নেকলেস নিছি, এই নেকলেসটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। কইছে কিল্লাই? কইছে এই নেকলেস বানাইতে যে আমার জীবনের যত প্রকার সঞ্চয় আছে সব আমি ছেড়ে দিছি। কই কি করছ? নেকলেসের দাম তো 500 টাকা। কই কি? তখনই মনে করো যে মন্ডা লেছে ইলিয়াস কাঞ্চনের ঠাডা পড়ে না বাংলা সিনেমায়, যখন খালি কইছে যে নেকলেসের দাম হইছে 500 টাকা, মনে করো যে ইনস্ট্যান্ট মাদাম লুইসেলের উপর, সরি মাতিলদা লুইসেলের উপর ঠাডা পড়ছে একটা, যে ও কি এটা কি কইলো। সে তার বাপের থেকে পাইলো 18,000 ফ্রা। তারপরে হচ্ছে গিয়ে কি নেকলেসের দাম হলো 40,000 ফ্রা। তারা কিনতে পারবে কি 38,000 ফ্রা দিয়ে। যদি এক সপ্তাহ পরে বিক্রি করে তাহলে পাবে 32,000 ফ্রা। বিভিন্ন প্রকার হিসাব নিকেশ কইরা তারপরে সে কি করলো, যে হচ্ছে গিয়ে কি নেকলেসটা ফেরত দিল। তাহলে এই যে যে নেকলেস, এটার ভিতরে আমরা কি কইছি, ওই যে শেষে গিয়ে দেখবা যে ডট ডট দিছে। এই ডট ডট মানে হলো মাতিলদা লুইসেল মাদাম ফোরস্টিয়ারে ও চাইতেছে যে তুই কি করলি, তুই বইলে দাস নাকি এটার দাম যে 500 টাকা। আর এটা যদি 500 টাকাই হয়, তুই রাখবি মানি ব্যাগের সিপাই নাহলে খাটের সিপাই, তুই এরকম সুন্দর বাক্সের ভিতরে রাখছো কা? ঠিক আছে, তাহলে এগুলাকে লাস্টে কি করতেছে, মারতেছে। তাহলে এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো বিশেষ অপরিমিত লোভ হচ্ছে কি খারাপ। যে আমার যতটুকু স্টেজ, আমি যতটুকু সংগ্রহশালা, মানে যতক্ষণ আমি গ্রহণযোগ্য ততটুকু হচ্ছে কি আমরা এটার অবলম্বন করব। আচ্ছা, তারপরে খাতার ভিতরে লেখো 52 দিনগুলি। 52 দিনগুলি শেখ মুজিবুর রহমান। 52 দিনগুলি, 52 দিনগুলি শেখ মুজিবুর রহমান। 52 দিনগুলি শেখ মুজিবুর রহমান। আচ্ছা, বলো আন্তর্জাতিক শিশু দিবস বা জাতীয় শিশু দিবস কত তারিখ? 17 মার্চ। 17 মার্চ। খাতার ভিতরে লেখো 17 মার্চ সমান সমান জাতীয় শিশু দিবস। স্যার একটা প্রশ্ন করি। জি জি বলেন। স্যার আপনার ওইখানে কি অফলাইনে কেউ ক্লাস করতেছে? অফলাইনে ক্লাস করব কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। অফলাইনে ক্লাস করলে তো ইনস্ট্যান্ট আমার এবারে কাশিমপুর জেলখানায় লিয়ে যাব। না করে তো। তাহলে একটু আগে যে বললেন আপনি, হ্যাঁ কি তা কইলাম? একটু আগে
স্যার আমরা তো প্রায় সময় দেখি আপনি জানেন কার সাথে কথা বলতেছেন। আরে বেডি এই যে বলতেছেন একটু সইরা বসো। এই যে আমাদের এই যে মানে আছে এখানে কাকে অন্য বলেন? কারো আমাদের এখানে কোনো অফলাইনে ক্লাস হয় না। এই যে যারা হচ্ছে আমরা যে অফিসে কথা বলি, এই যে অফিস, এই যে মোবাইল বাজতেছে, অফিসে মোবাইল বাজে। ওখানে টেবিল আছে, ওখানে দুইটা ভাইয়া বসে থাকে। কি কই না কই আমরা বলে অফলাইনে বলে ক্লাস করি। মাসুদ ভাই অফলাইনে ক্লাস হয় আমাদের এখানে? হয়তো কালকে হয়েছিল স্যার। কালকে আসছিল কে জানে অফলাইনে ক্লাস হয়? একদিন তো ওই যে মেহেদি ভাই সেও বলল যে মেহেদি ভাই বলল মেহেদি ভাইও তো বলছে যে এখানে ক্লাস হয়, যারা আশেপাশে তারা আসতে চায় তারা আসে। আচ্ছা শোনো, ওখানে অফলাইনে ক্লাস হয় না, যাদের ইচ্ছা তারা একটু মাঝে মধ্যে যায় একদিন আর কি, এই একজন দুইজন, ওখানে তো সবাই থাকে না। হ্যাঁ হ্যাঁ এটা এটাই অফলাইনে তো। ক্লাস বলে, এটা ওরা এমনিতেই যায়, হয়তো কোনো দরকারে যায় এখন সেদিন কেউ ক্লাস যদি শোনো আমি বলি, তোমরা যদি কেউ যদি ক্লাস করার পরে না বুঝো, তাহলে তুমি যদি অফিসে আইসা যদি স্যারদেরকে বলো যে স্যার আমি এটা বুঝি না, তখন এরা কি তাকে বুঝিয়ে দেওয়া কি অপরাধ? না। না জি, স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা কেন প্রশ্ন করছো যে অফলাইনে ক্লাস হচ্ছে? হ্যাঁ, এটা কেন, এই প্রশ্ন কেন করছো? আচ্ছা, তোমাদের যদি অফলাইনে ক্লাস করার যখন সুযোগ দেয় তখন তো আমরা তোমাদেরকে ডাকবোই অফলাইনে ক্লাস করার জন্য। আমার সমস্যা কি? এখন অনলাইনে ক্লাস আছে, অফলাইনে ক্লাস করলেও স্যারে করাবে আর অফলাইনে করলেও সে করাবে নাকি? তাহলে তোমাদেরকে এখানে আইনা ক্লাস নিতে আমাদের কোনো সমস্যা আছে? না স্যার। ক্লাসের আচ্ছা। মধ্যে এরকম হ্যাঁ ধরনের বলেন। প্রশ্ন ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম। জি, একটা কথা না, দুইটা কথাই বলেন। আমাদের ম্যাথ টিচার সম্পর্কে, মানে ম্যাথ আচ্ছা, টিচার। ম্যাথের টিচার সম্পর্কে আর কিছু বলা লাগবে না, এটা আমি জানি। সমস্যা নেই। আর ওর হলো ওদিনকে ফার্স্ট ক্লাস নিছে, তো এই জন্য কখনোই অনলাইনে ক্লাস নেই, এই জন্য একটু সমস্যা হয়েছে। তো টিচার নিয়ে তোমাদের ওইটা বাদে আর কোনো যদি কিছু থাকে সেটা বন্ধ। শুক্রবারে আবার তোমাদের ম্যাথ ক্লাস দিব। ম্যাথের জি পরীক্ষা ভাইয়া। দিছো? স্যার আমাদের সাধারণ জ্ঞানের শীট তো দেয়নি কালকে পিডিএফ। আচ্ছা, সাধারণ জ্ঞানের শীট যদি না দিয়ে থাকে তাহলে আজকে সাধারণ জ্ঞানের শীট দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া ইংলিশ পরীক্ষা নিছিল, ওটার রেজাল্টও দেয়নি। কালকে ম্যাথ নিছিল, যেটা রেজাল্টও দেয়নি। দিয়েছে তো ইংলিশ রেজাল্ট, পরীক্ষার আমরা ইংলিশ পাইছি তো। ম্যাথের রেজাল্ট দিয়েছে তো, আমরা তো তার পাইছি। ইংলিশের আমরা রেজাল্ট পাইছি। দিছেন? জি হ্যাঁ স্যার হ্যাঁ। দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে তো। হ্যাঁ দিয়েছে তো, আমরা তো পাইছি। ও, যে মেসেজ পান নাই তার মোবাইলটা আজকে নিয়ে ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেটা তো আপনার ক্লাসের মধ্যে বলতে হয় না। যার মেসেজ পান না তারা সরাসরি ফোন দিয়ে কোনো কোশ্চেন থাকলে এটা করতে পারেন যে আমরা এটা পাইনি। ঠিক আছে। আচ্ছা, মনোযোগ সহকারে ক্লাস করেন। আপনাদেরকে অনলাইনে ক্লাস করাইলেও আমরা এই স্যার দিয়ে করাবো, অফলাইনে করাইলে স্যারই এসে ক্লাস নিব। তো আপনাদেরকে যদি আমরা এরকম সুযোগ থাকে যে অফলাইনে ক্লাস করার, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা ডেকে নিয়ে আসা অফলাইনে ক্লাস করাবো। আর আপনারা অফলাইনে যখন ক্লাস করতে আসবেন তখন তো আমাদের স্টুডেন্ট সংখ্যা আরো বাড়বে, ওই সময় তো জায়গাও পাবেন না। সকালে আইসা ক্লাস হইবে 8টায়, এখানে আইসা বসে থাকবেন 6টা বাজে নেই যে আমার সামনে বেঞ্চে বসতেই হবে, কারণ জায়গা পাবেন না। স্যার ওইটাই মজা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো সবাই ক্লাস করে। শোনো একটা কথা বলি, ওই যখন হচ্ছে অফলাইনে যখন আমরা ক্লাস করাই তখন হচ্ছে এই জায়গায় পোলাপান দাঁড়ায় থাকে, এই কর্নিয়াতেই এই জায়গায় দাঁড়ায় থাকে। হ্যাঁ, তো হচ্ছে এখন এইটা হচ্ছে একটা স্পর্শকাতর বিষয়। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে কোনো কথা বলা যাবে না। যদি খালি শোনে যে এখানে অফলাইনে ক্লাস হইতেছে, তাহলে কোয়ার আগে দেখবে যে আমি জেলখানায়, কাশিমপুর জেলখানাতে আমি লাইভে আছি। ঠিক আছে, ভালো তো। ভালো তো। আচ্ছা, তাহলে লেখো জাহাজ সমান সমান নারায়ণগঞ্জ। জাহাজ ছাড়ে কোন জায়গা থেকে? নারায়ণগঞ্জ থেকে। জাহাজ সমান সমান নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ লেখো, কমা দিয়ে লেখো 11টা, 3টা। 11টা, 3টা। আচ্ছা, তারপরে বলো, যখন সে শুনছে যে জেলখানা থেকে তাদেরকে কই নিয়ে যাওয়া হবে, ফরিদপুর জেলখানায় নিয়ে যাবে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি জিনিস গুছাইছিল? প্রথমে গুছাইছি কি? তার বই, তারপরে কাপড় চোপড়, তারপরে কি? টাকা। বই, কাপড় চোপড়, টাকা। বই, কাপড় চোপড় এবং কি?
টাকা পয়সা। আচ্ছা, তারপরে তার যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন কি গাড়ি দিয়ে নেওয়া হয়েছিল? কি লেখো, গাড়ি সমান সমান বদ্ধ ঘোড়ার গাড়ি নাকি? কি বদ্ধ ঘোড়ার গাড়িতে তারা নেওয়া হয়েছিল? হ্যাঁ তারপর লেখো বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক, বাহাদুর শাহ পার্ক। বলো কর্মীর নাম কি ছিল? কর্মী, কর্মীর নাম ছিল কি? মহিউদ্দিন। বলা আছে এরকম ভাবে যে সকালবেলা যখন সুপারিনটেন্ডেন্ট স্যার বা জেলখানার দায়িত্বরত কর্মচারী যখন আসে নাই তখন সে কি করছে, কনস্টেবলকে বলছে যে চলেন একটু চা খেয়ে আসি। চা খেয়ে আসার সময় তখন সে কি করছে, ওই জায়গায় যায় তার এক কর্মীর সাথে দেখা হয়েছিল। কর্মীর নামও কি ছিল? মহিউদ্দিন। কর্মীর নামও কি ছিল? মহিউদ্দিন ছিল। কি লিখবো বলছেন স্যার? কি? আচ্ছা, বাহাদুর শাহ মিসিংটা পড়ে বাহাদুর শাহ পার্কে একটি জিপ দাঁড়ানো ছিল। কথাটা বুঝতেছো? বাহাদুর শাহ পার্কে একটি জিপ দাঁড়ানো ছিল তার জন্য। আচ্ছা, ওই যে বেলুচিস্তানের ভদ্রলোক, এগুলো এগুলো সব হচ্ছে গিয়ে কি সহজ বিষয়। হ্যাঁ, তারপর বলো, তারপর হচ্ছে যখন সে কয়েদির দিয়ে কয় টুকরা কাগজ আনছিল? 3 টুকরা। দেখো, কয়েদি দিয়ে সে 4 টুকরা কাগজ আনছে, 4 টুকরা। সে 4 টুকরায় 4টি চিঠি লিখছে। একটা হলো ভাসানী সাহেব, একটা হলো কি শহীদ সাহেব, একটা হলো বাবা, আর একটা কি বউ। ভাসানী, শহীদ, বাবা, বউ, এই 4টি চিঠি লিখছিল। ভাসানী, শহীদ, বাবা, বউ। কারণ তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং ভাসানী সাহেব এবং কি কি। আচ্ছা, তারপর দেখেন ওই যে বলা আছে তৎকালীন সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? খাজা নাজিমউদ্দিন। মুনায়েম খান। মুনায়েম খান। আমার যতটুকু মনে পড়ে ওই জায়গায় তো লেখা আছে যে নুরুল আমিন। নুরুল আমিন বুঝতেই পারলো না সে কতটা ভুল করেছে। লাইনটা কিরকম ছিল না ছিল না? হ্যাঁ হ্যাঁ আছে। স্যার আছে। আছে? জি স্যার। বেডি আমি মুখস্থ করছি 4 বছর আগে, তখন সামনে বইছে বা সবকিছু আছে, তাও না বুঝছ না। তারপর লেখো মন্ত্রী সমান সমান নুরুল আমিন। মন্ত্রী সমান সমান কি আমিন? নুরুল আমিন। ফরিদপুরে বলো 22 তারিখ ফরিদপুরে কি হরতাল হয়েছে নাকি শোভাযাত্রা হয়েছে? শোভাযাত্রা। তাইলে লেখো 21 তারিখ সমান সমান হরতাল, 22 তারিখ সমান সমান শোভাযাত্রা, 21 তারিখ সমান সমান হরতাল, 21 তারিখ সমান সমান কি? হরতাল। আর 22 তারিখ সমান সমান কি? শোভাযাত্রা। 22 তারিখ সমান সমান কি? শোভাযাত্রা। আচ্ছা, তারপরে দিনের শেষ বেলায় আমি আর মহিউদ্দিন কি করতাম? হাতে হাত দিয়ে কি করতাম? শুধুমাত্র শুয়ে থাকতাম, কারণ কথা বলার কি নাই, কোনো শক্তি ছিল না। তারপর দেখেন এখনকার সময় হচ্ছে গিয়ে কি যে বিখ্যাত ব্যক্তির নাম ওই যে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নারায়ণগঞ্জ, ঠিক আছে? এই যে নারায়ণগঞ্জের খান সাহেবের কথা বলা আছে। তারপর হচ্ছে গিয়ে কি আপনার বলা আছে হচ্ছে কি চট্টগ্রামের হচ্ছে গিয়ে কি ওই যে তামিমের দাদা, আমাদের তামিম ইকবালের দাদার নাম বলা আছে। এরকম বিভিন্ন প্রকার যে লোকগুলো আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া, সে মানিক মিয়ার কথা বলা আছে। এই যে যে বিভিন্ন গুলো যে অমানসিক নির্যাতন করছে। তারপর লেখেন মুক্তি সমান সমান রেডিওগ্রাম। মুক্তি সমান সমান রেডিওগ্রাম। মুক্তি সমান সমান কি গ্রাম? রেডিওগ্রাম। লাইনটা কি ছিল? জেলা প্রশাসক সাহেব বলেছেন আপনার মুক্তির অর্ডার ঢাকা থেকে রেডিওগ্রামে এসেছে। আপনার মুক্তির অর্ডার ঢাকা থেকে কোন গ্রামে এসেছে? রেডিওগ্রামে এসেছে। বলেন মুক্তির এই আদেশ কে পড়ে শোনাইলো? মুক্তির এই আদেশ পড়ে শোনাইছে মহিউদ্দিন। খাতার ভিতরে লেখো পড়ছে সমান সমান মহিউদ্দিন, পড়া সমান সমান মহিউদ্দিন। তাহলে 2 চামচ ডাবের পানি খাওয়াইছে মহিউদ্দিন। আচ্ছা, ডাব কে আনাইছিল? সিভিল সার্জন সাহেব। ডাব কে আনাইছিল? সিভিল সার্জন সাহেব। আর ডাবের পানি খাওয়াইছিল কে? মহিউদ্দিন। 2 ডাবের চামচ। পানি 2 চামচ, ওইটা ব্যাপার না। 2 চামচ খাওয়াইছে, এটাই বেশি জেলখানায়। আচ্ছা, তারপর দেখেন জেলখানায় আমাকে নিতে আসছে কে? বাবা। বাবা আইসাই বলছে যে 21শে ফেব্রুয়ারি তারিখে সবাই কোথায় ছিল? ঢাকায় ছিল। সবাই কোথায় ছিল? ঢাকায় ছিল। তাহলে 21শে ফেব্রুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা বা হচ্ছে কি তাদের পরিবারের সবাই ঢাকায় ছিল। বলছে ওরা কবি উদ্বিগ্ন ছিল, আমি আজই ঢাকা টেলিগ্রাম করব। আমি আজই ঢাকা কি করব?
টেলিগ্রাম। তাহলে এখানে দুইটি বেতার বার্তার কথা বলা আছে। মুক্তির অর্ডার আসছে রেডিওগ্রামে, আর হচ্ছে গিয়ে কি মুক্তির জন্য সে বলছে কি গ্রামে? টেলিগ্রামে। কি গ্রামে আম্মা জান? টেলিগ্রামে। বাপের এক কথা কইছ না, আম্মার কথা কইতেছি। আচ্ছা, সুবর্ণার আনমিউট করা, ভিডিও অন করা, কিন্তু ওরা দেখা যায় না, ব্যাপারটা কি? ও কি অফলাইনে যে লুঙ্গি বেছে? আচ্ছা, তারপরে দেখেন তো হচ্ছে গিয়ে কি এই যে যে জিনিসগুলা, তারপরে দেখেন তারপরে যে কি বলছে, জাহাজি বলছে বড় নৌকায় কয়জন মাল্লা নিব, মানে মাঝি? 3 জন। 3 জন। লেখো মাঝি সমান সমান 3 জন, মাঝি তোমার সমান সমান 3 জন। তারপরে দেখো সবচেয়ে আশ্চর্যের লাইন, এবং কি মানে আমি বাংলাদেশ ছাত্রলীগ করি বলে তা না, ঠিক আছে, মানে তার যে লাইনগুলা, এই লাইনগুলো দেখো। ওরা বলছে যে আমার একটা সবচেয়ে বড় কাজ হইলো যে কোনো বিচার ছাড়াই রাজবন্দীদের যে বছরের পর বছর কারাগারে থাকতে হয়, এই জিনিসটা কি করতে হবে? দূর করতে হবে। তোমরা সবাই জাহালামকে চিনো, যদি পেপার পত্রিকা পড়ো তাহলে সবাই জানতে পারো জাহালাম। সে কি করছে? ওই যে আয়নাবাজি ছবি দেখছো না, সে শারাফত করিম আয়না, তো সেই জাহালাম মতো সে কি করছে 18 বছর সে কি করছে তোমার জেল খাটছে। তারপরে আমাদের আপিল বিভাগ দেখছে সে হচ্ছে কি নির্দোষ। তাহলে কথা হলো সে নির্দোষ প্রমাণিত হয়েছে, ঠিক আছে, কিন্তু তার লাইফ থেকে 18 বছর চলে গেছে। এখন তার কি, সে বিয়ে করে নাই, তার বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই, সে এখন বুড়া হয়ে গেছে। তাহলে বলো যে এই যে যে রাজবন্দী গুলো আছে, যারা যুগের পর যুগ মাসের পর মাস তারা কি করছে, এই যে বুড়া বাবদ আছে যে বঙ্গবন্ধু কি করবে, এটা দূর করবে। তারপর খাতা বেতন 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। কার বাড়িতে চাইল টাইল মাপতাছে রে? বন্ধ কর, মিউট কর। আচ্ছা, তাহলে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়স পর্যন্ত কি ছিল? জীবিত ছিল। তারপর লেখো মৃত্যুর পর সমান সমান ছাড়পত্র, মৃত্যুর পর সমান সমান ছাড়পত্র, মানে সুকান্ত ভট্টাচার্য জীবিত অবস্থায় কোনো কাব্যগ্রন্থ বের হয় নাই, তার মৃত্যুর পর সর্বপ্রথম যে কাব্যগ্রন্থ বেরিয়েছিল এর নাম ছিল কি? ছাড়পত্র। 1948। 1948। তারপর লেখো সে হচ্ছে কি ফেসিবাদ আন্দোলনের সাথে জড়িত ছিল। ফেসিবাদ আন্দোলন বলতে কি বোঝায়? ফেসিবাদ আন্দোলনে জড়িত ছিল বলতে না, ওই যে মনে করছে বিস্কুটের লোভে যায়, ওই যে মিছিল করছে, ওই যে দেখো না এলাকার ভিতরে মিছিল হয়, বিস্কুট খাওয়াই পোলাবান গো, তো এরকম মনে করছে বিস্কুটের লোভে যায় মিছিল করছে, তো কবি হয়ে গেছে, দেয়ার নাম করে দিচ্ছে ফেসিবাদ আন্দোলনের সাথে জন্য ছিল। ফেসিবাদ আন্দোলন মানে কি? ফেসিবাদ আন্দোলন মানে হলো যে সকলের হচ্ছে কি সমান, কেউ হচ্ছে কি কোটিপতি থাকবে, কেউ গরিব থাকবে, এরকম না, মানে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। কথাটা কি বুঝতে পারতেছো? এই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকেই বলা হয় কি ফেসিবাদ আন্দোলন। তারপরে 18 বছর বয়স জানে না কোনো কি বাধা, বাষ্পের ভেগে স্টিমারের মতো চলে। 18 বছর বয়স কি মানে না কোনো কি বাধা। বলছে কেন? বলছে পদাঘাতে ভাঙে পাহাড় সমান সমান কি বাধা। তারপরে কি বলছে যে 18 বছর বয়স এই যে বাষ্পের মতো স্টিমার, তারা কি করতে পারে না, কোনো কাটতে জানে না, তারা কি করতে জানে না, কোনো কিছুই তারা করতে পারে না। হ্যাঁ, তোমরা কি এই 18 বছর বয়সের কবিতাটা কি প্রত্যেকটা লাইন বাই লাইন বলতে হবে নাকি তোমরা বুঝো? স্যার বুঝি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে তোর বলার দরকার নেই, ঠিক আছে। তাহলে এই হলো কি আমাদের 18 বছরের বয়স। আমাদের আজকের কি হলো যে টোটালি যে গদ্য আছে পদ্য আছে সব শেষ হলো। খাতার ভিতরে লেখো কারক, সবাই লেখো অপাদান কারক। অপাদান কারক কালকে আমরা সম্প্রদান পর্যন্ত পড়াইছিলাম। অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক। দেখাও যাচ্ছে না। কোন স্থান হতে গৃহীত বিচ্যুত এবং ভয়ের উৎস বুঝালে তাকে বলা হয় অপাদান কারক। কোন স্থান হতে গৃহীত বিচ্যুত এবং ভয়ের উৎস বুঝালে তাকে বলা হয় অপাদান কারক। কোন স্থান হতে গৃহীত বিচ্যুত এবং ভয়ের উৎস বুঝালে তাকে বলা হবে কি কারক? অপাদান কারক। যেমন আমরা যদি বলি যে গাছ হতে আম পড়ে, গাছ হতে কি পড়ে? গাছ হতে কি পড়ে? গাছ হতে হচ্ছে গিয়ে কি আম পড়ে। তাহলে এই যে যে গাছ হতে যে আম পড়লো এটা হচ্ছে গিয়ে বিচ্যুত। তাহলে বলো এটা কি কোন কারক হবে?
অপাদান কারক। এটা কোন কারক হবে? অপাদান কারক। যদি বলা হয় যে হচ্ছে গিয়ে কি নদী থেকে মাছ পাই, নদী থেকে কি পাই? মাছ। যখন আমরা নদী থেকে মাছ পাই তখন কি নদী থেকে মাছটাকে আমরা গ্রহণ করছি না করি নাই? গ্রহণ করছে। গ্রহণ করছি। তাহলে এই যে যে গৃহীত হইছে, এখানে নদী কোন কারক? অপাদান কারক। নদী কোন কারক? অপাদান কারক। যদি বলা হয় খেজুরের রসে গুড় হয়, খেজুরের রসে কি হয়? গুড় হয়। গুড় হয়। তাহলে খেজুরের রস থেকে কি আমরা গুড় পাইছি না পাই নাই? পাইছি। গুড় পাইছি। তাহলে এই যে যে খেজুরের রস থেকে যে আমরা গুড় পাইছি, একে বলা হবে কি? একে বলা হবে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। অপাদান কারক। যদি বলা হয় ট্রেনটি 10টার সময় প্ল্যাটফর্ম ছাড়লো, ট্রেন কয়টার সময় প্ল্যাটফর্ম ছাড়লো? 10টা। 10টার সময় ছাড়লো। এখন দেখো এটার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, আমি আবারও বলি। যদি বলা হয় ট্রেন ঢাকা গেল, ট্রেন ঢাকা গেল, আর যদি বলা হয় ট্রেন ঢাকা ছাড়লো, দুইটা কিন্তু দুইটা কারক। ট্রেন ঢাকা গেল এবং কি ট্রেন ঢাকা ছাড়লো, এই দুইটা কিন্তু দুইটা কারক। ট্রেন যখন ঢাকা ছাড়বে তখন কি বিচ্যুত হয়ে গেছে না যায় নাই, নাকি ট্রেনটা ঢাকা আছে? বিচ্যুত হয়ে গেছে। তাহলে যখন বলবে যে ট্রেন ঢাকা ছাড়লো তখন হবে অপাদান কারক। আর যদি বলা হয় যে ট্রেনটা ঢাকায় গেল তখন সেটা হবে অধিকরণ কারক। তখন সেটা কোন কারক হয়ে যাবে? অধিকরণ কারক। বুঝতে পারতেছো? আমি আবারও বলতেছি, যদি বলা হয় 10টা থেকে ক্লাস শুরু, 10টা থেকে ক্লাস কি শুরু, তাহলে 10টা থেকে একটা ক্লাস আমাদের কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এখন হচ্ছে কি যে চলমান যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে অপাদান কারক। সেই সময়টা কি কারক? অপাদান কারক। আবার যদি বলা হয় 10টায় আমার ক্লাস, কয়টায় আমার ক্লাস? 10টায় আমার ক্লাস, নির্দিষ্ট করে দেওয়ার সময়, সেই নির্দিষ্ট সময় হবে কি? অধিকরণ কারক। বুঝতে পারছো? এটা হচ্ছে ঝামেলার জিনিস, যে ঝামেলার জিনিসটা হচ্ছে কি পরে একসাথে ব্যতিক্রম গুলো পড়াই দেবো। তাহলে আজকে বলো, যদি বলা হয় কোন স্থান হতে গৃহীত বিচ্যুত এবং ভয়ের উৎস, তাকে বলা হবে কি? আমরা অপাদান কারক। তোমাদের যে 9-10 এর বই যেটা আছে, 9-10 এর বইয়ের ভিতরে দেখবে যে লেখা আছে বাবাকে বড্ড ভয় পাই। বাবাকে বড্ড কি পাই? ভয় পাই। তাহলে এখানে ভয়ের উৎস কোনটা? ভয়ের উৎস কোনটা? বাবা। তাহলে এই বাবাটা হলো কি? অপাদান কারক। যদি বলা হয় যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, তাহলে এখানে ভয়ের উৎস কোনটা? বাঘ। ভয়ের উৎস হলো বাঘ। তাহলে বাঘ হলো কি এখানে অপাদান কারক। বাঘ এখানে কি কারক? অপাদান কারক। যদি বলা হয় এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এতক্ষণে অরিন্দম কি করলো? বিষাদে। তাহলে কি এই যে বিষাদের দ্বারা, মনের কষ্ট দ্বারা সে একটা কথা বলছে, তাহলে এখানে বিষাদের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে কোন কারক? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। সবাই কি বুঝতে পারছি? খাতার ভিতরে লেখো অধিকরণ কারক। খাতার ভিতরে লেখো অধিকরণ কারক। খাতার ভিতরে লেখো অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক লেখো কোন নির্দিষ্ট স্থান কাল সময়, কোন নির্দিষ্ট স্থান কাল সময়, নির্দিষ্ট স্থান কাল সময়, কোন নির্দিষ্ট স্থান কাল সময়। তাহলে বলো, যদি নির্দিষ্ট স্থান কাল বা যদি সময় বুঝায় তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে সেটা কোন কারক? অধিকরণ কারক। আমি গাজীপুর থাকি। আমি কোথায় থাকি? গাজীপুর থাকি। তাহলে বলো এখানে নির্দিষ্ট একটা স্থানের নাম বুঝাইছে না বুঝায় নাই? বুঝাইছে। তাহলে বলো এখানে গাজীপুর কোন কারক? অধিকরণ কারক। বলো নদীতে মাছ থাকে। নদীতে কি থাকে? মাছ থাকে। তাহলে বলো এখানে যদি নদীর নিচে দাগ দেওয়া হয় তাহলে বলো কোন একটা নির্দিষ্ট স্থানের নাম বুঝাইছে না বুঝায় নাই? বুঝাইছে। তাহলে যদি বলা হয় নদীতে মাছ থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে কি অধিকরণ কারক। যদি বলা হয় কলমটা টেবিলের উপর রাখো, কলমটা কিসের উপর রাখো? যদি বলা হয় যে টেবিলের নিচে যদি দাগ দেওয়া হয় তাহলে নির্দিষ্ট স্থান বুঝাইছে না বুঝায় নাই?
বুঝাইছে। তাহলে নির্দিষ্ট স্থান কাল পাত্র যদি বুঝায় তাহলে সেটা কোন কারক? অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ করে। অধিকরণ কারক। খাতার ভিতর লেখো ঐকদেশিক অভিব্যাপক আর বিষয়াধিকরণ। ঐকদেশিক অধিকরণ বা বিষয়াধিকরণ। খাতার ভিতর লেখো ঐকদেশিক তারপরে হচ্ছে অভিব্যাপক, তারপরে লেখো বিষয়। ফাঁকা থাকবে। সবার শেষে কি লিখছেন স্যার? কোন বিষয়ে দক্ষ এবং কি অদক্ষ। আচ্ছা, ঐকদেশিকে আপনার হচ্ছে কি সহজ বিষয় কি, কোনো একটি বিষয়ে যদি ফাঁকা থাকে, ফাঁকা থাকে মানে কি নির্দিষ্ট স্থান যদি বলা থাকে, যেমন আপনাদের ক্লাস 9-10 এর বইয়ের ভিতরে বলা আছে যে রাজার দুয়ারে হাতি বাঁধা। রাজার দুয়ারে কি বাঁধা? হাতি বাঁধা। বলেন পুরা দুয়ারের সব জায়গায় কি হাতি বাঁধা থাকে? না। না। তাহলে কি ফাঁকা আছে না নাই? আছে। আছে। যদি ফাঁকা থাকে তাহলে সেটা কোন অধিকরণ হবে? ঐকদেশিক। কোন অধিকরণ? ঐকদেশিক। যদি বলা হয় মুহিত ফার্ম গেটে থাকে, মুহিত কই থাকে? বলেন মুহিত কি ফার্ম গেটের সব জায়গায় থাকে নাকি ওই কর্নিয়া কোচিং সেন্টারে থাকে? কর্নিয়া কোচিং সেন্টারে থাকে। তাইলে বলেন এই কর্নিয়া কোচিং সেন্টার বাদে বাকি জায়গাগুলো কি ফাঁকা আছে না নাই? আছে। আছে। তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ঐকদেশিক। সেটা কি? ঐকদেশিক। যদি বলা হয় নদীতে মাছ আছে, নদীতে কি আছে? মাছ আছে। নদীতে মাছ আছে, তাহলে বলে নদীর সব জায়গায় কি মাছ আছে? সুবর্ণ ইসলামের যমুনার পানি সব জায়গায় কি কালা? এই বেটা কয় কি সব জায়গায় বলে নদীর মাছ আছে। নদীতে কি মানে কি বর্ষি ফালালেই মাছ ধরে? নদীর সব জায়গায় কি মাছ থাকে? নির্দিষ্ট একটা জায়গায় মাছ থাকে। সব জায়গায় তো ওরা মাছ তো সব জায়গায় ছড়ানো ছিটানো থাকে। নদীর একটা মাছ হলো সব জায়গায় ছড়ায় ছিটানো থাকে, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে কি নদীতে মাছ আছে। কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ঐকদেশিক। ওই সুবর্ণার বাড়ির কোনায় মাছ আছে কিন্তু টাঙ্গাইলের কোনায় মাছ নাই। আবার মনে করেন যে খুলনায় যখন যমুনা নদী ব্রহ্মপুত্রের লগে মিশছে উনে মাছ আছে, আবার মনে করে এইদিকে উত্তরবঙ্গের এই জায়গায় কুড়িগ্রামের জায়গায় মাছ নাই। কথাটা বুঝতে পারছো? তাহলে কোন জায়গায় মাছ আছে, কোন জায়গায় মাছ নাই, বাকি জায়গাগুলো ফাঁকা, একে বলা হবে ঐকদেশিক। একে বলা হবে কি? ঐকদেশিক। ঐকদেশিক। আচ্ছা, যদি বলা হয় যে কি আছে, নদীতে পানি আছে, নদীতে কি আছে? পানি আছে। পানি আছে, তাহলে বুঝাবে কি এটা হলো সব জায়গায় পুরো নদীটাই হচ্ছে কি পানিতে ভরপুর। এটা হচ্ছে কি অভিব্যাপক। এটা কি? অভিব্যাপক। অভিব্যাপক। যদি বলা হয় তিলের ভিতরে তেল আছে, তিলের ভিতরে কি আছে? তেল আছে। এখন তিলের উত্তর দিকে তেল আছে, দক্ষিণ দিকে তেল নাই, এরকম কি আমরা ধরতে পারি? না, ধরতে পারি না। তাইলে আমরা ধরি কি যে তিলের সব জায়গার ভিতরে কি আছে? তেল আছে। তাইলে যখন কোনো ফাঁকা দেখানো যাবে না তখন তাকে বলবে অভিব্যাপক। তখন তাকে কি বলবে? অভিব্যাপক। যদি বলে বিষয়াধিকরণ কি কোনো বিষয়ে দক্ষতা অদক্ষতা। যদি বলে আমি বাঁশি বাজাতে পারি, আমি কি বাজাতে পারি? বাঁশি বাজাতে পারি, তাহলে এটা কি আমার দক্ষতা নাকি অদক্ষতা? দক্ষতা। তাহলে কোন বিষয়ে যদি দক্ষতা অদক্ষতা যদি প্রকাশ পায় তাহলে সেটা কোন কারক? বিষয়াধিকরণ। যদি বলে যে আমি অঙ্ক কাঁচা, অঙ্কে কি? কাঁচা। তাহলে বলো কোন একটা নির্দিষ্ট স্থান কাল বুঝাইছে না বুঝায় নাই? বুঝায় নাই। মানে কোন একটা বিষয়ে দক্ষতা অদক্ষতা, দক্ষতা অদক্ষতা বুঝাইছে না বুঝায় নাই? অদক্ষতা বুঝাইছে। অদক্ষতা বুঝাইছে। তাহলে বলে এটা কোন কারক? বিষয়াধিকরণ কারক। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা,
এবার খাতার ভিতরে লেখো ক্রিয়ার কাল, খাতার ভিতরে লেখো ক্রিয়ার কাল। আচ্ছা, গত ক্লাসে একজনে যে আমাকে বললা যে হচ্ছে গিয়ে কি বাচ্য আর হচ্ছে গিয়ে কি উক্তি পড়াই নেই। আমি যতটুকু হচ্ছে গিয়ে কি বুঝছিলাম যে তোমার হচ্ছে গিয়ে কি বাচ্য আর উক্তি হলো কি স্বভাবত হচ্ছে এটা সহজ জিনিস, যে হচ্ছে কি বাচ্য মানে কি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে কি বলছে আমি ভাত খাই, তাহলে আমিটা হইলাম কি কর্তৃবাচ্য, আর ওটা হচ্ছে গিয়ে কি বিষয়াধিকরণ, আর সরি এটা হচ্ছে গিয়ে কি উদ্দেশ্য, আর এটা কি বিধেয়। তাহলে উদ্দেশ্য কোনটা আমি, আর বিধেয় কোনটা হচ্ছে খাই। তাহলে বলছে আমি ভাত খাই, এটা হলো কি অ্যাক্টিভ ভয়েস মানে কি কর্তৃবাচ্য। আর যদি বলা হয় ভাত আমাকে দিয়ে খাওয়া হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কর্মবাচ্য। আমি তো মনে করছিলাম যেটা সবাই বুঝি বুঝো, এই দুই একটা কথা। তারপরে হচ্ছে কি ভাববাচ্য। ভাববাচ্য জিনিসটা কি কাজটি কখনো করা হবে না, মানে ফিউচার টেন্স। যেমন তোমরা যে যখন দেখবা যে যখন বই খুলবা বা যখন যাই কিছু দেখবা, তখন দেখবা আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমার যাওয়া হবে না, আমার ভালো লাগছে না, আমি যাব না, আমি করব না। তাহলে সব হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে ভাববাচ্য হচ্ছে গিয়ে কি সব হচ্ছে গিয়ে কি ফিউচার টেন্স, মানে কাজটি এখনো সম্পূর্ণ হয় নাই কিন্তু কাজটি এখনো সম্পূর্ণ হবে, এটা হলো কি ভাববাচ্য। এটা কি বাচ্য? ভাববাচ্য। তারপরে তোমরা দেখবা কি কর্ম কর্তৃবাচ্য নামে একটা শব্দ আছে, কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য মানে কি যেই বাচ্যের ভিতরে কর্মপদ নিজেই কর্তার ভূমিকা পালন করে। কর্মপদ নিজেই কিসের ভূমিকা পালন করে? কর্তার ভূমিকা পালন করে। যদি বলা হয় বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি বাজে ওই কি লগনে? বলো বাঁশ কে বাজতেছে? বাঁশি বাজতেছে। বাঁশি বাজতেছে। বলো বাঁশি কি নিজে নিজে বাজে? না, বাজাইতে হয়। বাঁশি বাজাইতে হয়। তাহলে এখানে কি করছে যে কর্মপদ কি বাজে? বাঁশি বাজে। তাহলে কর্মপদ বাঁশি, সে বাঁশি কি করছে নিজেই কর্তার দায়িত্বটা পালন করছে। নাহলে বাঁশিটা কে বাজাইতেছে এটা কি আমরা জানি? এই জানি না দেখি কবি মানে লেখক বলেছেন কে বাঁশি বাজায় রে মন কেন যায় রে। আচ্ছা যাই হোক, জানি যাক। তাহলে বলছে গিয়ে কি তারপর যদি বলা হয় গাড়ি চলে, গাড়ি কি করে? চলে। চলে। তাহলে বলো গাড়ি কি একা চলে না গাড়িকে চালানো হয়? গাড়িকে চালানো হয়। তাহলে এখন কি করছে কর্মপদ কি কর্তার দায়িত্ব পালন করতেছে না করতেছে না? করতেছে। তাহলে যখন কর্মপদ কর্তার দায়িত্ব পালন করবে তখন তাকে বলবে কর্ম কর্তৃবাচ্য। কি বাচ্য? কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য। বুঝতে পারছি না পারি নাই? পারছি। তাইলে এখন বললো কি কর্তৃবাচ্য জিনিসটা কি? কর্তৃবাচ্য জিনিসটা হলো যখন হচ্ছে গিয়ে কি যে স্বাভাবিকভাবে বুঝাবে, যে হচ্ছে গিয়ে কি যে আমি ভাত খাই, এটা একটা স্বাভাবিক শব্দ, তাহলে সেটা হচ্ছে কর্তৃবাচ্য। যখন বলবে ভাত আমাকে দিয়ে খাওয়া হয় তখন সেটা হবে কি কর্মবাচ্য। আর ভাববাচ্য জিনিসটা কি যেই কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই ভবিষ্যতে সম্পূর্ণ হবে, যেমন কি আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমার যাওয়া হবে না, আমি যাব না, আমি খাবো না, এই যে যে শব্দগুলা এগুলো হচ্ছে কি ভাববাচ্য। মানে কোনো একটি কাজ এখনো সম্পূর্ণ হয় নাই কিন্তু সম্পূর্ণ হবে, তাকে বলা হবে গিয়ে কি ভাববাচ্য। তাকে বলা হবে কি বাচ্য? ভাববাচ্য। ভাববাচ্য। আচ্ছা, তারপর হচ্ছে কি কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য কোনটা? যে সকল কর্তা কর্মপদ নিজেই কি করে কর্তার দায়িত্ব পালন করে তাকে বলা হবে কি কর্ম কর্তৃবাচ্য। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি যে হচ্ছে গিয়ে কি যে ওই যে বাঁশি বাজে, তারপর হচ্ছে কি গাড়ি চলে, তারপর হচ্ছে গিয়ে কি এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাকে কি বলা হয়? একটু একটু ধরো কর্ম আমার বউ হইলো গজনি সিনেমার মতো, হ্যাঁ মানে হচ্ছে মিনিটে মিনিটে ভুইলা যায় আর কি। তো হচ্ছে ওরে আমি বিতে ঢুকার সময় তোমরা আসার সময় মনে হয় শুনছো যে আমি মোবাইলে কথা কইতেছি।
তো মানে ওরে আমি বইলে ঢুকলাম যে আমি ক্লাসের ভিতরে আছি, এখন আমারে ফোন দিয়ে কয় 2টা ঘন্টা হয়ে গেল তুমি ক্লাস আমারে ফোন দিলা না। ঠিক আছে, মানে হেতি আমারে কি করে আলমারির শাটারের মতো বাইরায়। ঠিক আছে, সকালে একবার বাইরায়, বিকালে একবার বাইরায়। কেন ফোন দিলা না, কেন ফোন ক্লাসের মাঝখানে ফোন দিলা, আমি ক্লাস করতেছি তুমি জানো না, তাহলে তুমি মেসেজ দিলে না কেন, আচ্ছা মেসেজও দিলাম তুমি অনলাইনে কেন নাই, সারাদিন কেন ব্যস্ত, মানে আলমারির শাটারের মতো আমরা খেলে বাইরায়। আমি যে কি জ্বালায় আছি। ঠিক আছে, আচ্ছা খাতার ভিতরে লেখো কারক, খাতার ভিতরে লেখো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল থেকে তোমাদের বেশি একটা প্রশ্ন আসে না। ঠিক আছে, জাস্ট কিছু কিছু জিনিস হচ্ছে কি মনে রাখো তাইলে হবে। ক্রিয়ার কাল। স্যার শেষ করে দেন, এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি ক্রিয়ার কাল কি আগামী ক্লাসে পড়বা? হ্যাঁ স্যার, ক্লাস পরীক্ষা আছে আজকে। কি পরীক্ষা আজকে? জিকে স্যার। কোন সময়? এই তো এখন সকালে দিয়ে 10টা দেয়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ক্রিয়ার কাল হচ্ছে কি তোমাদের এখানে বেশি একটা হচ্ছে কি আসে না, তাহলে হচ্ছে ক্রিয়ার কাল হচ্ছে কি পরে একদিন কি করে দেবেন, মানে আগামী ক্লাসে হচ্ছে কি আলোচনা করে দেবেন। ঠিক আছে, একটা টপিক রইলো। ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম।